এমন একটি ফ্লাইওভার যেখানে ডিভাইডার সরিয়ে ইউটার্ন নিলেই কোনো না কোনোভাবে সেই মানুষটির মৃত্যু হচ্ছে। ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচার জন্য বা নিজেদের অতিরিক্ত তাড়াহুড়োর কারণে অনেকেই ওয়ান ওয়ে রোডের মাঝখানের ডিভাইডার বা ব্লকসগুলোকে সরিয়ে ইউটার্ন নেয়। আর ব্লকসগুলো সঠিক জায়গায় না রাখার কারণে অগুন্তি মানুষ পথ দুর্ঘটনার শিকার হয়। মানুষ যদি রাস্তায় ড্রাইভ করার সময় একটু সচেতন হয়, ট্রাফিক রুল মেনে ড্রাইভ করে, তাহলে আমরা এরকম অনেক দুর্ঘটনাকেই এড়াতে পারি। বন্ধুরা, আজকের মুভিটি এরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে। আবার একাধারে এটা একটা হরর এবং থ্রিলার স্টোরি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। আর এইরকমই সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে হলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। রচনা টাইমস অফ ইন্ডিয়া চ্যানেলের রিপোর্টার। তার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, তাও সে বিয়ে করছে না। তাই তার মা তার কাছে এসেছে রচনাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করানোর জন্য। কিন্তু রচনা তার ক্যারিয়ার নিয়ে যথেষ্টই প্রসেসিভ। এবারেও রচনার মা কিছুদিন তার কাছে থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। রচনা তাকে বাসে চাপিয়ে সোজা অফিসে যায় এবং দেরি করে অফিস আসার জন্য বসের কাছে বকুনিও খায়। এবার আমরা দেখি সুন্দর নামের একটি লোক অফিস থেকে আর কে পুরম ফ্লাইওভার দিয়ে বাড়ি যাওয়ার সময় কোনো কারণে তার স্যারের ফোন আসে আর আবার তাকে অফিসে যেতে বলে। সেই জন্য সুন্দর ফ্লাইওভারের ডিভাইডার ব্লকস সরিয়ে ইউ টার্ন নিয়ে আবার অফিসে যায়। কিন্তু ডিভাইডার ব্লকস গুলো আর সঠিক জায়গায় রেখে গেল না। রাত্রে বাড়ি ফিরে সুন্দরকে তার স্ত্রী বলল, তুমি জব করছো আর আমি বাড়িতে বসে বাচ্চা সামলাচ্ছি। এটা তো কথা ছিল না। আমিও জব করতে চাই। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে সুন্দরের স্ত্রী তার ছেলেকে নিয়ে রুমের ভিতরে ঢুকে যায় এবং সুন্দর বাইরের বারান্দায় শুয়ে পড়ে। একটু রাত হলে সুন্দরের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরদিন সকালে রচনার মা বলে একটা লাল রঙের ড্রেস পরে রচনাকে অফিসে যেতে, কারণ ওই ড্রেসটা খুবই লাকি। অফিসে যাবার সময় আর কে পুরম ফ্লাইওভার দিয়ে যাবার সময় রচনা দেখলো ডিভাইডার ব্লকস গুলোকে আবার কেউ সরিয়ে রেখেছে। সেগুলোকে ঠিক করে রচনা সেই ভিখারিটার কাছে গিয়ে তাকে কিছু টাকা দিয়ে তার পরিবর্তে একটা কাগজের চিরকুট নিল। তারপর অফিসে গেলে আমরা দেখি কাগজটাতে একটি বাইকের নাম্বার রয়েছে। রচনা কাউকে ফোন করে তাকে বাইকের নাম্বারটা দেয় এবং তার অ্যাড্রেসটা চাই। লোকটি অ্যাড্রেসটা বললে রচনা একটি ছোট্ট ডায়েরিতে সেটা লিখে রাখলো। এবার রচনা তার অফিস কলিগ আদিত্যর কাছে গেল। আদিত্য একজন ক্রাইম রিপোর্টার। আদিত্যকে মনে মনে খুবই পছন্দ করে রচনা। কিছু বলতে পারেন, তাই কোনো না কোনো ছুতোনাতায় আদিত্যের কাছে যায়। এবার রচনা আদিত্যের কাছে গিয়ে একটা ফেভার চাইলো। বলল, কিছুদিন ধরে আর কে পুরম ফ্লাইওভারে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার রেকর্ডটা রচনার চাই। কারণ এই বিষয়টা নিয়ে রচনা একটি স্টোরি করছে আর আদিত্য রোজই আর কে পুরম ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া আসা করে। আদিত্য বলল ওর দুদিন সময় লাগবে। এবার হঠাৎ রচনা আদিত্যকে ওর সাথে কফি খেতে বলল। আদিত্যও রাজি হলো। আদিত্যর হাবে ভাবেও আমরা বুঝতে পারি যে সেও রচনাকে পছন্দই করে। কফি শেষ হলে আদিত্য রচনাকে তার সাথে মুভি দেখতে যেতে বলে। রচনার তো খুশির ঠিকানা নেই। সে ভাবলো সত্যি এই ড্রেসটা খুবই লাকি। এবার অফিস থেকে বেরিয়ে রচনা সুন্দরের অ্যাপার্টমেন্টে তার নাম রেজিস্টার করে তার ফ্ল্যাটে গিয়ে বেল বাজালে দেখা গেল কেউ দরজা খুলল না। তাই রচনা আবার ফিরে গেল। এবার আদিত্যর সাথে মুভি দেখতে গেল রচনা। নাইট শো। সেখানে একটা কল এলে রচনা সবাই ডিস্টার্ব হবে বলে সেটা কেটে দিল। তারপর মুভি শেষে আদিত্য রচনাকে তার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিল। কথায় কথায় রচনা জানতে পারল যে এই বাইকটা আদিত্যের ভাইয়ের। আদিত্য চলে যাবার পর রচনা তার ফ্ল্যাটের দিকে যেতে যাবেই ঠিক সেই সময় সেখানে পুলিশ অফিসার প্রভাকর এলো আর রচনাকে বলল ওকে থানায় যেতে হবে। রচনা বলল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো কিছুই করিনি। আমি কেন থানায় যাব? তখন অফিসার রচনার মোবাইল নাম্বারটা নিজের ফোনে দেখিয়ে বলল, 1 ঘন্টা আগে তোমাকে ফোন করেছিলাম, তুলল না কেন? রচনা বলল, মুভি দেখছিলাম, তাই তুলতে পারিনি। বাকি কথা থানায় হবে বলে তাকে একরকম জোর করেই নিয়ে যাওয়া হলো। ওদিকে আদিত্য বাড়ি ফেরার পর বারবার রচনাকে ফোন করলে রচনার ফোনটা সুইচড অফ বলল, কারণ পুলিশ রচনার ফোনটা নিয়ে নিয়েছে। এবার আমরা দেখি থানায় সুন্দরের স্ত্রী বসে আছে আর সেদিন রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা অফিসারকে শোনাচ্ছিল। এতক্ষণে আমরা জানতে পারি যে সেদিন ওরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সুন্দর গলায় দড়ি দিয়েছে। রচনা তো এসবের বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছিল না। পুলিশ সন্দেহ করছে
রচনার সঙ্গে সুন্দরের কোনো সম্পর্ক ছিল। সেদিন সকালে রচনা সুন্দরের সাথে দেখা করতে গিয়েছিল। অ্যাপার্টমেন্টের রেজিস্টারের খাতাতে রচনার নাম্বারটা পাওয়া গেছে। এবার সুন্দরের স্ত্রী চলে যাবার পর বড়বাবু ডাইরেক্ট রচনাকে জিজ্ঞেস করলো, সুন্দরকে এভাবে মারলে কেন? তারপর একটা ফটো রচনাকে দেখিয়ে বলল, আজ সন্ধ্যেই ওর ফ্ল্যাটে এই অবস্থায় সুন্দরকে পাওয়া গেছে। এবার বলো, কেন গেছিলে ওর ফ্ল্যাটে? রচনা বলল, টাইমস অফ ইন্ডিয়ার জন্য ও একটা স্টোরি লিখছে, তাই ও সুন্দরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ডোরবেল বাজানোর পর যখন কেউ দরজা খুললো না, রচনা তখন সেখান থেকে রিটার্ন চলে আসে। অফিসার জিজ্ঞেস করলো, কিসের স্টোরি? রচনা বলল, আর কে পুরম ফ্লাইওভার নিয়ে ও একটা আর্টিকেল লিখছে। ওই ফ্লাইওভারে ডিভাইডার ব্লকস রাখা আছে। ট্রাফিক জ্যাম থেকে বাঁচার জন্য লোকেরা ওই ডিভাইডার ব্লকসগুলো সরিয়ে ওখান থেকে ইউ টার্ন নেয়। ফলে সেখানে সেই ফ্লাইওভারটিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবার সেই ইউ টার্ন নেওয়া মানুষগুলোর ইন্টারভিউ নিতে চায় রচনা, তাদের মানসিকতাটা কি রকম সেটা জানার জন্য। পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, তুমি কি করে জানতে পারো যে কেউ ইউ টার্ন নিল কি না নিল? রচনা বলল, সেখানে একজন ভিখারি থাকে, তাকে কিছু টাকা দিয়ে আমি সেই সমস্ত লোকেদের গাড়িগুলোর নাম্বার নিই। বড়বাবু বাড়ি চলে যাওয়ার সময় বলল, বাকি ইন্ট্রোগেশন কাল নেওয়া হবে। তাই অফিসার নায়ককে বলল রচনাকে রিমান্ড রুমে পাঠিয়ে দিতে। বড়বাবু চলে যাবার পর অফিসার নায়ক নিজের রুমে এলে রচনা বলল, স্যার, আমি যদি সুন্দরকে মারতাম তাহলে রেজিস্টারে নিজের নাম ফোন নাম্বার লিখে রাখতাম। আর আমার কাছে শুধু সুন্দর নয়, আরো 10 জনের গাড়ির নাম্বার রয়েছে, এই দেখুন। এই বলে রচনা একটি ছোট্ট ডায়েরি নায়ককে দেখালো। বলল, এরা সবাই ইউটার্ন নিয়েছিল, আর এদের নাম্বার ওই ভিখারিই আমাকে দিয়েছে। এই 10 জনের মধ্যে রচনা প্রথম সুন্দরের ইন্টারভিউ নেবার কথাই ভেবেছিল। এবার অফিসার নায়ক সেই ডায়েরির পেজগুলো জেরক্স বের করে এদের ডিটেলস জানতে অর্ডার দিল আরেকটি অফিসারকে। বলল, দেখো এদের বিরুদ্ধে কোনো পুলিশ কমপ্লেন আছে কিনা। আর প্রভাকরকে বলল রচনাকে নিয়ে সেই ফ্লাইওভারে যেতে, সেখানে সত্যিই কোনো ভিখারি আছে কিনা খোঁজ নিতে। তার খোঁজ পেলে তাকে যেন এখানে নিয়ে আসা হয়। প্রভাকর রচনাকে নিয়ে গেল সেই ফ্লাইওভারে। ততক্ষণে নায়ক রচনার আইডি চেক করলো। প্রচন্ড বৃষ্টির কারণে সেই ভিখারিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ একটা ঘরের বারান্দায় তাকে শুয়ে থাকতে দেখা গেল। থানায় ধরে নিয়ে আসা হলো সেই ভিখারিটিকে। আরেকজন অফিসার সুন্দরের পোস্টমর্টমের ডিটেলস জেনে অফিসার নায়ককে বলল, সুন্দরের বডিতে কোনো দাগ নেই। ডাক্তারের মতে সুন্দরের মৃত্যু রাত 2টোর সময় হয়েছে। এরপর অফিসার প্রভাকর এসে বলল, আমরা সুন্দরের ঘরের সিসিটিভি ফুটেজে দেখেছি সুন্দরের মৃত্যুর পর শুধুমাত্র রচনাই ওর সাথে দেখা করতে গিয়েছিল। অফিসার নায়ক বলল, তার মানে সুন্দরের মৃত্যু আর রচনার ওখানে যাওয়ার মধ্যে 10 ঘন্টার ডিফারেন্স রয়েছে। মনে হচ্ছে মেয়েটি নিরপরাধ। প্রভাকর বলল, কিন্তু মেয়েটির কথাগুলো বড়ই অদ্ভুত। একজন লোক ইউটার্ন নিল, আর একজন পাগল লোক সেই গাড়ির নাম্বার এই মেয়েটিকে দিল। আর মেয়েটি বলছে ও সুন্দরের ইন্টারভিউ নিতে গিয়েছিল। ও কি আমাদের বোকা পেয়েছে? ঠিক সেই সময় অফিসার শক্তি ওই 10টি গাড়ির ডিটেলস অফিসার নায়ককে দিল। অবাক হয়ে অফিসার নায়ক সেগুলো দেখে রচনার কাছে এসে সেগুলো তাকে দেখিয়ে বলল, তুমি শিওর এই ভিখারিটাই তোমাকে এই নাম্বারগুলো দিয়েছিল? তুমি এই নাম্বারগুলো অন্য কাউকে দিয়েছিলে? রচনা বলল, হ্যাঁ স্যার, এই লোকটাই আমাকে দিয়েছিল, আর ওই নাম্বারগুলো আমি আর অন্য কাউকে পাঠাইনি। নায়ক বলল, তাহলে তুমি এদের অ্যাড্রেস পেলে কি করে? রচনা বলল, আমার একজন বন্ধুর কাছ থেকে স্যার, ও আমাকে এই কাজে হেল্প করে। নায়ক বলল, তোমার ডায়েরিতে যাদের গাড়ির নাম্বার লেখা রয়েছে তারা সবাই মরে গেছে, ওরা সবাই আত্মহত্যা করেছে। তোমার এই ডায়েরিতে ডেটগুলো কিসের? রচনা বলল, যেদিন ওরা ইউটার্ন নিয়েছিল এগুলো সেই দিনের ডেট স্যার। নায়ক বলল, তোমার ডায়েরির ডেট, পুলিশ রিপোর্টের ডেট, ওদের আত্মহত্যা করার ডেট সবগুলোই এক। এটাকে কিভাবে এক্সপ্লেন করবে তুমি? রচনা কান্নায় ভেঙে পড়ে। ও কিছুই বুঝতে পারছিল না। নায়ক বলল, তুমি যেদিন ডায়েরিতে ডেটগুলো লিখো সেদিনই ওরা মারা যায় কিভাবে? ওদিকে ওই ভিখারিটি কিছুই বলেনি, কারণ ও বোবা। ওর পকেট থেকে একটা ছোট্ট নোটপ্যাড পাওয়া গেছে, সেটাতে আবারও একটা নাম্বার লেখা রয়েছে। রচনা বলল, হতে পারে আজ যে ইউটার্ন নিয়েছে এটা তার নাম্বার। কাল আমি অফিসে যাওয়ার সময় আমাকে দিত, তাই লিখে রেখেছে। নায়ক বলল, কাল তুমি যখন এই নাম্বারটা ডায়েরিতে লিখতে তখন কোন ডেটটা দিতে? রচনা বলল, আজকের ডেটটা দিতাম স্যার, কারণ আজই লোকটা ব্লগ সরিয়েছে। তৎক্ষণাৎ নায়ক অফিসার রমেশকে এই নাম্বারের ডিটেলস দিতে বলল, আর প্রভাকরকে ট্রাফিক পুলিশের কাছে গিয়ে খবর নিতে বলল যে সত্যি এই গাড়িটা ইউটার্ন নিয়েছিল কিনা। অফিসার শক্তি এসে খবর দিল,
এই গাড়ির মালিক স্যার পিছনের বিল্ডিংয়েই থাকে। নায়ক অফিসার শক্তি আর রচনাকে নিয়ে সাথে সাথে সেই লোকটির ঘর গেল। লোকটি উকিল। দরজা খোলার পরই পুলিশের সাথে অভদ্র আচরণ করলো। ব্লক সরানোর জন্য ওর একটুও অপরাধ বোধ নেই। ওরা চলে যাবার পর লোকটির দরজায় ইউ শেপের লোহার একটা জিনিস এসে পড়লো। লোকটি সেটি নিয়ে ভিতরে গিয়েই কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। লোকটির ঘর হলো 3rd ফ্লোরে। নিচে পুলিশের জিপ নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ই প্রভাকরের ফোন এলো। সে বলল যে লোকটি আজকে ইউটার্ন নিয়েছিল স্যার। নায়ক রচনাকে বলল, এগুলো খুবই আশ্চর্যের। ইউটার্ন নেওয়া, সুন্দরীর মৃত্যু আর বাকিদের আত্মহত্যা, এদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। ঠিক সেই সময় তাদের গাড়ির উইন্ডশিলে সেই লোকটির দেহ এসে পড়লো। লোকটি মারা গেছে, মানে 3 তলা থেকে ঝাঁপ দিয়েছে আত্মহত্যার জন্য। পরদিন সকালে বড়বাবু এলে নায়ক বলল, স্যার সুন্দরের সাথে সাথে আরো 10টি গাড়ির নাম্বার আমরা পেয়েছি যারা ইউটার্ন নিয়েছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী ওরা সবাই আত্মহত্যা করেছে। আর ওই মেয়েটির এই কেসের সাথে কোনো রকম কানেকশন নেই, সেটা তো বোঝাই গেল, কারণ কাল সারা রাত ও আমাদের সাথেই ছিল। তাও ওর কথা মতোই ইউটার্ন নেওয়ার জন্য এই উকিলটির মৃত্যু হলো। সেই সময় সুন্দরের পোস্টমর্টেম রিপোর্ট এলে দেখা গেল সেখানেও সুইসাইডই লেখা রয়েছে। অফিসার নায়ক বলল, কিছু তো গড়বড় আছে স্যার, এই কেসটাকে আগে বাড়ানোর জন্য পারমিশন দেন। বড়বাবু বললেন, একদমই নয়, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এই কেসটাকে ক্লোজ করো। তাছাড়া আমাদের আরো অনেক কেস পেন্ডিং পড়ে আছে, সেগুলো দেখো। নায়ককে নিয়ে রচনার কাছে গিয়ে কাল অমন করে তাকে ধরে আনলে হ্যারাস করার জন্য বড়বাবু তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকেও এসব ভুলে গিয়ে বাড়ি চলে যেতে বললেন। কিন্তু কাল চোখের সামনে ওই লোকটার ওই মৃত্যু রচনার জীবনটাকেই বদলে দিয়েছে। এখনো জানতে চাই এসব হচ্ছে কি করে, কেনই বা হচ্ছে। অফিসার নায়ক তাকে বাড়ি পৌঁছে দিতে গেল। বলল, কোনো চিন্তা করো না, এই কেসে তোমাকে আর কিচ্ছু হতে দেব না। বাড়ি ফেরার পর দরজাতেই বসে রচনা ভাবতে লাগলো ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। সেই সময় আদিত্য ফোন করলেও ও ধরল না। থানায় ফেরার সময় অফিসার নায়ক আর কে পুরম ফ্লাইওভারের উপরে গেল। চারিদিক ভালো করে দেখলো, নিচের রেলওয়ে ট্র্যাকটার দিকেও তাকিয়ে দেখে নিল। পরদিন থানাতে 3জন ডক্টরকে ডাকা হয়েছে যারা এই সমস্ত লোকগুলোর পোস্টমর্টম করেছিল। অফিসার নায়ক তাদেরকে জিজ্ঞেস করলো, এই রিপোর্টগুলোর মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন? সবকটা রিপোর্টের মধ্যে কি কোনো কমন ব্যাপার রয়েছে, কোনো খটকা? ডক্টরেরা না বলে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন ডক্টর ফিরে এসে বললেন, এগুলোর মধ্যে একটা কেসে আমার একটু খটকা লেগেছিল স্যার। এবার রিপোর্টগুলোর একটা ফাইল খুলে একটা ছবি বের করলো ডক্টর। সেখানে লোকটির ইউ সাইন দিয়ে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। ডক্টর বললেন, নর্মালি কেউ মরার সময় আমব্রেলা কাট লাগায় না, একদম সোজা কাট করে। সুইসাইড করার সময় মানুষ কনফিউজ থাকে, তখন সে ডিসাইড করতে পারে না সে সোজা কাট লাগাবে না বাঁকা কাট লাগাবে। এই কেসে ব্লেড ঘুরিয়ে ইউ শেপ দিয়ে হাতটা কেটে লোকটা মরেছে। এটা একটু অদ্ভুত স্যার। আবার এই কেস নিয়ে বড় সাহেবের সাথে কথা বলতে গিয়ে বকুনি খেল অফিসার নায়ক। বড়বাবু বললেন, ওই উকিলের বউ স্টেটমেন্ট দিয়েছে যে ওর স্বামীর অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, প্রচুর লোন নিয়েছিল ব্যাংক থেকে, সবসময় মানসিক চাপেই থাকতো, তাই ও সুইসাইড করেছে। রচনা পরদিন অফিসে গেলে আদিত্য জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? ফোন তুললে না, আজকেও দেরি করে এসেছো। রচনা বলল, না না আমি ঠিক আছি, একটু কাজের চাপ ছিল। এরপর রচনা অফিসে অনেক কিছু খোঁজাখুঁজি শুরু করলো। ল্যাপটপে দেখলো কি কারণে এসব হচ্ছে, কি কানেকশনই বা থাকতে পারে এই কেসগুলোর মধ্যে। যে ইউটার্ন নিচ্ছে সেই মারা যাচ্ছে কেন? ওদিকে অফিসার নায়ক ও ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিল না। অফিস থেকে বেরিয়ে রচনা ওই ভিখারিটার সাথে কথা বলতে গেলে দেখলো আরো দুজন ওই ফ্লাইওভারের উপর দিয়ে ইউটার্ন নিচ্ছে। রচনা সোজা থানায় এসে অফিসার নায়ক সমেত সমস্ত পুলিশ অফিসারদেরকে আবার জানালো, কিন্তু বড়বাবুর ওই এক কথা, ইউটার্ন বলে কোনো কেস নেই। আর নায়ককেও এর থেকে বেরিয়ে আসতে কড়া নির্দেশ দিলেন। বাইরে বেরিয়ে এসে অফিসার নায়ক রচনাকে বলল, আমার কিছুই করার নেই, আমাকে সিনিয়রের অর্ডার ফলো করতেই হবে। রচনা বলল, ঠিক আছে আপনি অর্ডার ফলো করুন, কিন্তু ওদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি চুপ করে থাকবো না। এরপর নায়ক রাত্রে ওই দুজন ছেলেকে ধরে নিয়ে এসে এই জেলের নিচের বেসমেন্টে ভরে রাখলো, যাতে আজ রাতে ওরা সেফ থাকে, কারণ আজ ওরা দুজন আর কে পুরম ফ্লাইওভারে ইউটার্ন নিয়েছিল। রচনার কথা মতো ওরাও আজই আত্মহত্যা করবে বা কেউ ওদের মেরে ফেলবে, তাই ওদের এখানে নিয়ে আসা হয়েছে।
এখানে সিসিটিভিও রয়েছে যাতে নায়ক সমস্ত ঘটনাটা ঠিকঠাক দেখতে পায়। ওদের মধ্যে একজন এসে থেকেই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একজন সিসিটিভির দিকে তাকিয়ে নিজের হাত দিয়ে ইউ সাইন করে নায়কদেরকে দেখালো। এবার নায়ক আর রচনা রিল্যাক্স করার জন্য একটু চা খাচ্ছিল, তখনই একজন অফিসার এসে খবর দিল আবার কিছু গন্ডগোল হয়েছে স্যার। সেখানে গেলে অফিসার রমেশ বলল ওই অজ্ঞান ছেলেটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে খালি আগে পিছনে যাওয়া আসা করছে। এরপর অদ্ভুতভাবে হলুদ শার্ট পরা ছেলেটি আরেকটি ছেলেকে বেধড়ক মারতে শুরু করলো। অফিসার নায়ক শক্তিকে ডেকে বলল ওরা দুজন নিজেদের মধ্যেই লড়াই করছে, যাও গিয়ে ওদের থামাও। শক্তি গিয়ে বেসমেন্টের দরজা খুলতে গিয়ে দেখলেও খুলছে না। প্রভাকরকেও সেখানে পাঠানো হলো, কিন্তু কেউই সেই বেসমেন্টের দরজা আর খুলতে পারছিল না। ওদিকে ওদের দুজনের মধ্যে লড়াই এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। রাজু বলে ছেলেটি অন্য ছেলেটিকে একদম মেরেই ফেলবে মনে হচ্ছে। রাজুর শরীরে কোনো আত্মা ভর করেছে, ওর আচরণ স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত নায়ক গিয়ে বেসমেন্টের দরজা ভেঙে ভিতরে ঢুকলো, কিন্তু আবারও সেলের তালা খুলতে পারা যাচ্ছিল না। ঠিক সেই সময় রাজু ওই ছেলেটিকে মেরেই ফেললো। এবারও তালা ভেঙে ভিতরে ঢুকলে দেখা গেল এক কোণে রাজু বসে রয়েছে, কাঁদছে আর বলছে স্যার আমাকে বাঁচান। নায়ক ওর কাছে গিয়ে বলল তোমার কিচ্ছু হবে না। বলতে বলতেই ছেলেটি নায়কের বন্দুকটি নিয়ে নিজেকে মেরে ফেলল। পরদিন রচনা অফিসে গেলে আদিত্য বলল তুমি নিশ্চয়ই আমাকে কিছু লুকোচ্ছ, বলার ইচ্ছে না থাকলে বলো না। রচনা কিছুই বলল না। আদিত্য বলল আর কে পুরম ফ্লাইওভারে হওয়া অ্যাক্সিডেন্টগুলো রিপোর্ট চেয়েছিলে না, এই নাও, দেখো তো তোমার কিছু হেল্প হয় কিনা। ওদিকে বড়বাবুর কথা না মেনে নায়ক এসব কিছু করার জন্য তাকে সাসপেন্ড করা হলো। ওই রিপোর্ট অনুযায়ী রচনা রিতেশ বলে একজন লোকের বাড়ি যায়। এই রিতেশের স্ত্রী এবং একমাত্র মেয়ে এই ফ্লাইওভারেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদের সুন্দর সুখের সংসারটা নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ওর স্ত্রীর নাম ছিল মায়া আর মেয়ের নাম ছিল ঝর্ণা। রিতেশ বলল সেদিন ঝর্ণার বার্থডে ছিল। সেদিন ছিল 9 তারিখ। মায়া স্কুটিতে ঝর্ণাকে নিয়ে শপিং করতে যাচ্ছিল। মায়া তো খুব সাবধানেই ড্রাইভ করতো, তারপরেও যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। পুলিশ র্যাশ ড্রাইভিং বলে কেসটা বন্ধ করে দিয়েছিল। এবার রচনা নায়ককে ডেকে প্রথমে সরি বলল, আজ ওর জন্যই নায়ক সাসপেন্ড হয়েছে। তারপর বলল সে রিতেশ বলে একটা লোকের সঙ্গে দেখা করেছে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্টটা ওই ফ্লাইওভারেই হয়েছিল। নায়ককে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করতে বলল রচনা, কিন্তু নায়ক বলল এই কেসটা থেকে তুমিও এবার বার হও। রচনা বলল ইউটার্ন নিচ্ছে সেই মরছে, আর আপনি আমাকে চুপ থাকতে বলছেন। রচনা ভাবলো এই কেসের গভীরে আমাকে যেতেই হবে। তাই ও ঠিক করলো আজ ও নিজেই ফ্লাইওভারে ইউটার্ন নেবে, দেখবে যে আসলে হচ্ছেটা কি। সেই ফ্লাইওভারে গিয়ে ইউটার্ন নেওয়ার পরই হঠাৎ করে স্কুটিটা বন্ধ হয়ে যায়। খানিক পরে আবার চালু হলে রচনা বাড়ি ফিরল। বাড়ি ফিরে অবধি রচনা ফিল করছিল যেন কেউ একজন বা কেউ একটা ওর সাথে সাথেই রয়েছে। রাত্রে শোবার পর আজ প্রথম আদিত্য ফোন চ্যাটে রচনাকে প্রপোজ করলো। বেশ আনন্দের সাথে রচনা ঘুমিয়ে গেল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে উঠে ও দেখলো সেই আর কে পুরম ফ্লাইওভারে ও শুয়ে রয়েছে। ভয়ে ভয়ে রচনা বিছানা থেকে নেমে দেখলো যে ডিভাইডারের কাছে একটা বেলুন পড়ে রয়েছে। সেটা তুলে নিয়ে রচনা দেখলো যে ওর পিছনে সেই ইউটার্ন নেওয়া মৃত ব্যক্তিরা দাঁড়িয়ে রয়েছে। রচনা দেখলো মায়া তার মেয়ে ঝর্ণাকে নিয়ে শপিং এ যাচ্ছে। ঝর্ণার হাতে সেই বেলুন। হঠাৎ রচনার চোখের সামনেই একটা কার মায়াদের স্কুটিটাকে ধাক্কা মারে। মায়া অর্ধমৃত অবস্থায় সেখানেই পড়ে আছে, আর ঝর্ণা পড়েছে ফ্লাইওভারের নিচে রেলওয়ে ট্র্যাকে। ঝর্ণার তো স্পট ডেথই হয়ে গেছে। ঘুমটা ভেঙে গেল রচনার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখলো কারেন্ট নেই। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভয়ে ভয়ে রচনা নিচে গেল জল খাবার জন্য। জল খেয়ে ফিরে আসতে যাচ্ছিল, দেখলো তারই ডাইনিং এ ঝর্ণাকে বসে খাওয়াচ্ছে মায়া। ঝর্ণা খাবে না বলে দুষ্টুমি করছে। বেলুন কিনেছে কিনা জিজ্ঞেস করছে। মায়া বলল হ্যাঁ বেলুন কিনেছি, দেখো বাড়িতেই কোথাও আছে, একটু খুঁজে নাও। এরপর ঝর্ণা বেলুন খুঁজতে চলে গেল। সবটাই পাথরের মতো দাঁড়িয়ে দেখছে রচনা। এবার ফল কাটা ছুরি নিয়ে মায়া রচনার সামনে এলো। বলল আমার মেয়ের মৃত্যুর জন্য তাহলে তুমি দায়ী? আজ রাতে ওই ফ্লাইওভারের ব্লগস তুমি সরিয়েছিলে, আমি দেখেছি। রচনা বলল আমি আজ ফ্লাইওভারের ব্লগস গুলো সরিয়েছি, কিন্তু সেদিন অ্যাক্সিডেন্টের দিন আমি ব্লগ সরাইনি, আমি সত্যি বলছি। মায়া বলে যাকেই আমি জিজ্ঞেস করি সে এই একই কথা বলে যে এই ব্লগস গুলো ও সরায়নি।
কথা বলতে বলতে রচনা দেখলো যে ছুরিটা কখন যেন ওর হাতে চলে এসেছে এবং নিজেই নিজের ইচ্ছের বিরুদ্ধে ওর বাঁ হাতের শিরাটা কাটতে যাচ্ছে। রচনা বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার মেয়েকে মারিনি, তবে কে মেরেছে সেটা আমি তোমায় জানাতে পারি। মায়া বলল, চলো ঠিক আছে, তোমাকে একটা চান্স দিচ্ছি, কাল পর্যন্ত যেন আমি জানতে পারি যে কে আমার মেয়েকে মেরেছে। পরদিন সকালে চোখ খুললে রচনা দেখলো যে ও বারান্দায় পড়ে রয়েছে আর ছুরিটাও ওর কাছেই পড়ে রয়েছে। কোনো রকমে উঠে বসে রচনা আদিত্যকে ফোন করলো, কিন্তু আদিত্য মিটিং এ থাকার কারণে ফোনটা ধরতে পারলো না। এবার রচনা নায়ককে ফোন করলো। নায়ক ওকে ওর বাড়িতে নিয়ে গেল। নায়ক ওর হাতটা ফার্স্ট এডও করে দিল। রচনা বলল, আমি ওদের দেখেছি, মায়া আমার হাতের নার্স কাটতে চেয়েছিল, এবার আমি সবার আত্মহত্যার কারণটা বুঝতে পারছি। নায়ক রচনার এই ভূতের গল্পের কথা বিশ্বাস করলো না। নায়ক বলল, তোমার ডায়েরিতে যে 10 জনের নাম ছিল তাদের ফটো আর ডিটেলস আমি চেক করেছি। এই সবটাতে একটা ব্যাপার কমন, প্রত্যেকটা জায়গায় একটা ইউ শেপ দেখা যাচ্ছে। রিসেন্টলি কি তুমি কোনো ইউ শেপ দেখেছো? রচনা বলল, আমি ঠিক মনে করতে পারছি না স্যার। নায়ক রচনাকে নিয়ে ট্রাফিক পুলিশের অফিসে গেল। বলল, 9 তারিখের আরকেপুরম ফ্লাইওভারের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই ফুটেজটা দেখাও। ট্রাফিক পুলিশটি জানালো, 9 তারিখে ওখানে কোনো ক্যামেরা ছিল না স্যার, ওই অ্যাক্সিডেন্টের পরেই ওখানে ক্যামেরা বসানো হয়েছে। অফিসার নায়ক বলল, ফ্লাইওভারের শুরু আর শেষের দিকে তো ক্যামেরা রয়েছে, সেই ফুটেজগুলো দেখাও। এবার পুলিশটি কম্পিউটার স্ক্রিনে সেই ফ্লাইওভারের রোডটাকে নিয়ে এলো। নায়ক বলল, যে ইউটার্ন নেবে তাকেই এ রাস্তার দুদিকে দেখা যাবে, কারণ সে কিছু দূর গিয়েই আবার ইউটার্ন নিয়ে ফিরে এসেছে। এবার ওই রোডটিতে যাওয়া আর ফিরে আসার ফুটেজ চেক করে লাল রঙের জ্যাকেট পরা একজন লোককে দেখা গেল। লোকটি হেলমেট পরে থাকার কারণে তার মুখ আমরা দেখতে পাইনি। অফিসার নায়ক বলল, এই গাড়ির নাম্বার আর সমস্ত ডিটেলস বের করো। রচনাকে বাইরে গিয়ে একটু বসতে বলল। রচনা বাইরে এসে বসে মোবাইলে আদিত্যের মেসেজগুলো চেক করছিল। হঠাৎ তার নজর পড়ল ইউ সাইনের উপর। আদিত্য সেদিন আই লাভ ইউ লিখেছিল তাকে। রচনার অফিসার নায়কের কথাটা মনে পড়ে গেল। নায়ক ওই গাড়ির নাম্বার আর অ্যাড্রেস নিয়ে এসে রচনাকে দেখালে রচনা সেই কাগজটা নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর রচনা সেই ফ্লাইওভারে এলো এবং একটা বেলুন কিনে তার মধ্যে এই নাম্বারটা আর অ্যাড্রেসটা লিখে দিল। সেই ব্লগসে বেলুনটাকে বেঁধে রেখে দিয়ে চলে গেল। এবার আমরা দেখলাম মায়া আর ঝর্ণা সেই বেলুনটা নিল। এবার বাড়ি ফিরতেই সেই নাম্বারে ফোন করলে তাকে অবাক করে দিয়ে সেই ফোনটা তুললো আদিত্য। রচনা তো খুবই অবাক, বলল, এটা তোমার নাম্বার? আদিত্য বলল, না, এটা আমার দাদার নাম্বার, এটা ব্যাংকের সঙ্গে লিংক, তাই আমি ইউজ করছি। রচনা বলল, তুমি তাহলে সেই লোক যে ব্লগসগুলো সেদিন রাতে সরিয়েছিলে, যার জন্য মায়া আর ঝর্ণার অ্যাক্সিডেন্ট হয়? আদিত্য বলল, আমি আজ পর্যন্ত কোনোদিন ইউটার্ন নিইনি। সেদিন দাদার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, আমি মেকানিককে ফ্লাইওভারেই ডেকে নিয়েছিলাম, তারপর আমরা গাড়ি দুটোকে বদলে নিয়েছিলাম। ওদিকে অফিসার নায়কও পুলিশের সিসিটিভি ফুটেজে সেটাই দেখতে পেল যে দুটি গাড়ির নাম্বার আলাদা আলাদা। রচনা বলল, এবার কি হবে, আমি তো বেলুনে এই নাম্বারটাই দিয়ে এসেছি। ঠিক সেই সময় আদিত্যর ঘরের কলিং বেল বেজে উঠল। ও প্রান্ত থেকে রচনা বলল, দরজা খুলো না আদিত্য। কিন্তু আদিত্য সেটা শুনতে না পেরে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলো একটা বেলুন পড়ে রয়েছে। রচনা নায়ককে ফোন করে আদিত্যর ঘরে পৌঁছাতে বলল আর নিজেও সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওদিকে আদিত্যের বাড়িতে তখন সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। বাড়ির যাবতীয় কাঁচের জিনিস হঠাৎ করে ভেঙে যাচ্ছিল। সারা ঘর অন্ধকার। ঘরের ভিতরেই দুজনকার ছায়া দেখতে পাচ্ছিল আদিত্য। বাইরে যাবার চেষ্টা করাই আদিত্য দেখলো দরজা বন্ধ। নায়ক রিতেশকে নিয়ে আদিত্যের বাড়ি যাবার সময় বলল, তোমার স্ত্রীর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন কেউ ওই ফ্লাইওভারের ব্লকস হাটিয়ে ইউটার্ন নিয়েছিল, তারপর ব্লকসগুলো আর সঠিক জায়গায় রাখেনি, তাই তোমার স্ত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদিকে ট্রাফিক পুলিশ নায়ককে ফোন করে বলল, যে গাড়িটা সেদিন ইউটার্ন নিয়েছিল স্যার, তার নাম্বার আর অ্যাড্রেসটা পেয়ে গেছি। নায়ক বলল, ওগুলো আমাকে সেন্ড করো। ওরা আদিত্যের বাড়ি পৌঁছে দেখলো আদিত্য তখন গলায় দড়ি নিয়ে ঝুলে দিয়েছে। নায়ক আর রিতেশ তাকে তৎক্ষণাৎ নামালো। ভগবানের ইচ্ছেই আদিত্য তখনও বেঁচেই ছিল। রচনা বলল, স্যার ওরা এই বাড়িতেই আছে। রচনা বলল, মায়া, তুমি যাকে খুঁজছো আদিত্য সেজন নয়, তুমি ওকে ছেড়ে দাও। আদিত্যকে নিয়ে নায়ক আর মায়া নিচে যাওয়ার সময় রিতেশ আদিত্যর ঘর থেকে ঝর্ণার গলা শুনতে পেল। আদিত্যর ঘরে ঢুকে দেখলো ঝর্ণা ওখানে দাঁড়িয়ে রয়েছে। ঝর্ণাকে দেখে রিতেশের খুবই আনন্দ হলো। মায়া বলল, তুমি কোনো চিন্তা করো না রিতেশ, যে তোমার থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে আমি তাকে ছাড়বো না। রিতেশ বলল, কেউ আমাকে তোমাদের থেকে আলাদা করেনি, কারণ সেদিন আমি ইউটার্ন নিয়েছিলাম।
ঝর্ণার গিফটটা অফিসেই ফেলে এসেছিলাম, আর এদিকে ঝর্ণা বারবার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলছিল। তাই আমি ব্লগ সরিয়ে ইউটার্ন নিয়ে অফিসে গিয়ে গিফটটা নিয়ে বাড়ি এসেছিলাম। আমার জন্য তোমাদের সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদিকে আদিত্যকে নিচে নামিয়ে আনার পর নায়কের মোবাইলে সেই লোকটার নাম্বার আর অ্যাড্রেসের মেসেজটা এলো। নায়ক দেখলো এ তো রিতেশ। রচনাকে সেটা জানিয়ে দিয়ে আবার উপরে আদিত্যর ফ্ল্যাটে গিয়ে নায়ক দেখলো রিতেশ ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দিতে যাচ্ছে। নায়ক বারণ করলেও ও শুনল না। ওদিকে ঝর্ণা সমানে কেঁদে ওর মা মায়াকে বলছে, বাবাকে মেরো না মা, প্লিজ বাবাকে ছেড়ে দাও। তাই ঝাঁপ দিলেও রিতেশের শরীর নিচে এসে পড়ল না, মাঝপথেই আটকে গেল। এরপর রিতেশ দেখতে পেল সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো, কিভাবে তার একটা ভুলের জন্য তার সুন্দর বাগানো গুছানো সংসারটা আজ ধুলোয় মিশে গেল। তারপর রিতেশের শরীরটা ধীরে ধীরে নিচে নেমে এলো। সামনে এলো মায়া আর ঝর্ণা। মায়া বলল, মৃত্যু নয়, বেঁচে থাকায় বেঁচে থেকে সারা জীবন তুমি কষ্ট পাও, আমার আর তোমার মেয়ের জন্য, এটাই তোমার শাস্তি। ওদিকে নায়ক আর আদিত্য সবটা দেখে ঝর্ণার কথা বিশ্বাস করলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।